উম, যুক্তরাষ্ট্রে প্রথম ২ বছরের মধ্যে প্রায় ৮৫% ছোট ব্যবসা ব্যর্থ হয়। মানে সংখ্যাটা শুনলে যে কারো মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ৮৫% কিন্তু বিশাল একটা নম্বর। একদম। যুক্তির খাতিরে চিন্তা করলে এত বড় ঝুঁকির কথা জানার পর তো মানুষের আর কখনোই নতুন কোনো উদ্যোগ নেওয়াই উচিত নয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ব্যর্থতাগুলোই আসলে অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি। হুম, কারণ এই ধাক্কা খাওয়া মানুষগুলোই আবার ঘুরে দাঁড়ায়। ঠিক তাই, তারা নতুন করে শুরু করে আর সেখান থেকেই আসে যুগান্তকারী সব উদ্ভাবন। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা ঠিক এই জায়গাটিতেই ফোকাস করতে চাই। আমরা আজ স্টিভ হার্ভের অডিও বুক অ্যাক্ট লাইক আ সাকসেস, থিঙ্ক লাইক আ সাকসেস এর মূল ধারণাগুলোর গভীরে যাব। দারুণ একটা সোর্স এটা। হ্যাঁ, আমাদের মিশন হল তাত্ত্বিক কথাবার্তার বাইরে গিয়ে এমন কিছু ব্যবহারিক অভ্যাস খুঁজে বের করা যা আসলে একটি অপ্রতিরোধ্য মানসিকতা বা আনস্টপেবল মাইন্ডসেট তৈরি করতে সাহায্য করে। কারণ সফলতা যে কোনো আকস্মিক ঘটনা বা ভাগ্যের খেলা নয়, বরং এটি একটি সিদ্ধান্ত। শুরুতেই যে পরিসংখ্যানের কথা আপনি তুললেন, সেটা আসলে পুরো আলোচনার ভিত্তিটাই সেট করে দেয়। মানুষ যখন সফলতার কথা ভাবে, তখন তারা সাধারণত শুধু চূড়াটা দেখে, পেছনের গল্পটা দেখে না। রাইট, শুধু গ্ল্যামারটা চোখে পড়ে। একদম। কিন্তু এই সোর্সগুলো একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র সামনে আনে। এটি মূলত একটা বিহেভিয়ারাল আর্কিটেকচার বা আচরণগত কাঠামোর রূপরেখা। এই বইয়ের মূল সুর হল সফল হতে গেলে প্রথমে ভয়ের শারীরবৃত্তীয় এবং মানসিক মেকানিজম বুঝতে হবে। মানে কেন আমরা ভয় পাই সেটা বোঝা জরুরি। ঠিক, আমরা প্রায়শই দেখি মানুষ এক জায়গায় আটকে থাকে। তারা জানে তাদের কি করা উচিত, তবুও তারা করতে পারে না। এর কারণ হল তারা নিজেদের কমফর্ট জোন বা আরামদায়ক গণ্ডির মধ্যে এক ধরনের ছদ্মবেশী নিরাপত্তায় থাকে। হ্যাঁ, এক ধরনের ভুয়া শান্তি বলা যায়। ঠিক বলেছেন। এই স্থবিরতা ভাঙার জন্য শুধু ওই অনুপ্রেরণামূলক কথার প্রয়োজন নেই, প্রয়োজন প্রতিদিনের নির্দিষ্ট কিছু মানসিক পরিবর্তন এবং সুশৃঙ্খল অভ্যাস। এই আটকে যাওয়ার বিষয়টা নিয়ে আসলে আরেকটু গভীরে যাওয়া প্রয়োজন। মানুষের এই প্রবণতাটা আসে কোত্থেকে? মানে সফলতার পথে হাঁটার কথা তো সবাই বলে, বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু দিন শেষে মানুষ নিজের তৈরি করা অজুহাতের মায়াজালে কিভাবে যেন বন্দী হয়ে যায়। এটা খুব কমন একটা ব্যাপার। হ্যাঁ, সোর্সগুলোতে একটা অসাধারণ কথা বলা হয়েছে। অজুহাত হলো মূলত নিজের অপরাধ বোধ কমানোর একটা অস্থায়ী প্রলেপ। প্রাত্যহিক জীবনের একটা সাধারণ উদাহরণ দেওয়া যায়। ধরুন সকালবেলার অ্যালার্ম ঘড়িতে বারবার ওই স্নুজ বোতাম চাপার বিষয়টা। ও হ্যাঁ, স্নুজ বাটন তো আমাদের সবারই খুব প্রিয়। একদম। অ্যালার্ম বাজলে মানুষের মনে হয় আর মাত্র ৫টা মিনিট ঘুমিয়ে নিই। এই ৫ মিনিট সাময়িক আরাম দেয় ঠিকই, কিন্তু দিন শেষে কাজের দেরি হওয়ার হতাশা, ট্রাফিকে আটকে থাকার বিরক্তি, সেই ৫ মিনিটের আরামের মূল্য বহুগুণ বাড়িয়ে দেয়। প্রেনায় কারণ আমাদের মস্তিষ্ক আসলে ঠিক এভাবেই বিবর্তিত হয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে মানব মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যেন সে শক্তি সঞ্চয় করে এবং যে কোনো ধরনের পরিবর্তন বা ঝুঁকি এড়িয়ে চলে। মানে কোনো বাড়তি খাটনি করতে চায় না। একদম তাই। যখন কেউ নতুন কোনো উদ্যোগ নেওয়ার কথা ভাবে, মস্তিষ্ক সেটাকে একটা থ্রেট বা হুমকি হিসেবে সিগন্যাল দেয়। তখন কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক অন্তর্দ্বন্দ্ব কমানোর জন্য মস্তিষ্ক অজুহাতের আশ্রয় নেয়। আচ্ছা, তার মানে এটা কোনো দুর্বলতা নয়, এটা ব্রেনের মেকানিজম। আজানো যুক্তি। যেমন ধরুন, অর্থনীতির অবস্থা এখন ভালো নয়, বা আমার কাছে পর্যাপ্ত সময় নেই। মানুষ যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে যে আগামীকাল থেকে সব ভিন্ন হবে, তখন সে মূলত তার বর্তমানের নিষ্ক্রিয়তার অপরাধবোধকে ভবিষ্যতের একটা মিথ্যা প্রতিশ্রুতির কাছে বিক্রি করে দেয়। দারুণ বলেছেন বিষয়টা। কমফর্ট জোনকে এখানে একটা কারাগার হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কারাগারে কোনো তালা নেই, দরজা সবসময় খোলা। আরে বাহ, দরজা খোলা কিন্তু আমরা বেরোচ্ছি না। ঠিক তাই, এটি একটা মানসিক বিভ্রম। মানুষ ভাবে তারা নিরাপদে আছে, কিন্তু বাস্তবে তারা নিজেদের সম্ভাবনাগুলোকে ধীরে ধীরে মেরে ফেলছে। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় দ্বন্দ্বটা তৈরি হয়। যদি আমাদের মস্তিষ্ক জন্মগতভাবেই আরাম খোঁজে এবং ঝুঁকি এড়াতে চায়, তাহলে আমরা কি আমাদের নিজেদের বায়োলজির সাথেই যুদ্ধ করছি না? লক্ষ লক্ষ বছরের বিবর্তনের এই ডিফল্ট সেটিং কি চাইলেই একটা মোটিভেশনাল কথা দিয়ে বদলে ফেলা সম্ভব? শুধু মোটিভেশন দিয়ে আসলে সম্ভব নয়, তবে কৌশলী পরিবর্তনের মাধ্যমে সম্ভব। মস্তিষ্ককে ভয় না দেখিয়ে তাকে ছোট ছোট কাজ দিয়ে বিভ্রান্ত করতে হয়। এখানেই স্টিভ হার্ভে সেই অসাধারণ মানসিক পরিবর্তনের কৌশলটি আসে। সেটা কিরকম?
যখন আমাদের ভেতরের কণ্ঠস্বর বলে আমি পারবো না, তখন সেটিকে জোর করে আমি নিশ্চিত পারবোতে রূপান্তর করার দরকার নেই। কারণ মস্তিষ্ক এই মিথ্যা আত্মবিশ্বাসকে সাথে সাথেই বাতিল করে দেবে। সে তো জানে আপনি ভয় পাচ্ছেন। হ্যাঁ, ব্রেনকে তো আর বোকা বানানো যায় না ওভাবে। ঠিক। এর বদলে সোর্স বলছে শব্দটিকে পরিবর্তন করে আমি চেষ্টা করবতে নিয়ে আসতে। এই আমি চেষ্টা করব কথাটি মস্তিষ্কের সেই থ্রেট রেসপন্সকে বাইপাস করে। বুঝতে পারছি। কারণ চেষ্টা করার মধ্যে তো কোনো গ্যারান্টি নেই। একদম। চেষ্টা করার মধ্যে কোনো চূড়ান্ত ফলাফল বা ব্যর্থতার নিশ্চয়তা নেই। তাই মস্তিষ্ক তখন আর অ্যালার্ম বাজায় না। আর একবার কোনো কাজ শুরু করে দিলে সেই চেষ্টার মোমেন্টামই মানুষকে সামনের দিকে টেনে নিয়ে যায়। প্রতিটি ছোট পদক্ষেপ তখন আমাদের স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়েকে নতুন করে সাজায়। আমি চেষ্টা করব বলার ধারণাটি সত্যিই খুব শক্তিশালী। এর মানে হলো আমরা বিশাল কোনো পাহাড় টপকানোর কথা না ভেবে শুধু প্রথম পা ফেলার কথা ভাবছি, কিন্তু যখনই প্রথম পদক্ষেপ নেওয়ার সময় আসে তখন সেই চিরচেনা ব্যর্থতার ভয় আবার ফিরে আসে। হ্যাঁ, ভয় তো আসবেই। সোর্স বলছে যে ভয় কখনোই পুরোপুরি মিলিয়ে যায় না। যখনই পদক্ষেপ নেওয়া হয় ভয় তখন কর্মে বা অ্যাকশনে রূপান্তরিত হয়। কিন্তু বাস্তব জীবনে এই রূপান্তরটা কিভাবে ঘটে? এটি বুঝতে হলে আমাদের আবার সেই ৮৫% ছোট ব্যবসা ব্যর্থ হওয়ার পরিসংখ্যানে ফিরে যেতে হবে। ওই উদ্যোক্তারা কি ভয় পায়নি? নিশ্চয়ই পেয়েছে। অবশ্যই পেয়েছে, কিন্তু তারা ভয়ের শূন্য হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করেনি। ভয় হলো একটা তীব্র আবেগ যার সাথে প্রচুর অ্যাড্রেনালিন যুক্ত থাকে। এই শক্তিটাকে যদি স্থবিরতায় ব্যবহার না করে কাজে লাগানো যায়, তবে তা অসাধারণ ফলাফল দেয়। মানে ভয়ের এনার্জিটাকে কাজে লাগানো। একদম। যখন মানুষ কাজ শুরু করে তখন ভয়ের জায়গাটা দখল করে নেয় ডেটা কালেকশন বা তথ্য সংগ্রহ। প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়া মানেই সব শেষ নয়। এটি মূলত শেখায় যে কোন পদ্ধতিটি কাজ করে না। এই ছোট ছোট ব্যর্থতাগুলোই ভবিষ্যতের সফলতার অ্যালগরিদম তৈরি করে দেয়। এই জায়গাটায় আমি একটা খুব প্রচলিত ধারণাকে একটু চ্যালেঞ্জ করতে চাই। সমাজ তো সবসময় আমাদের শেখায় যে ভালোভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। সবকিছু নিখুঁতভাবে প্রস্তুত হওয়ার জন্য কি অপেক্ষা করা উচিত নয়? পুরো প্রস্তুতি ছড়া ঝাঁপ দেওয়াটা কি বোকামি নয়? শুনতে খুব যৌক্তিক মনে হলেও এটি আসলে পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার ছদ্মবেশে লুকিয়ে থাকা সেই পুরনো গড়িমসি বা প্রোকাস্টিনেশন। মানে প্রস্তুতি নেওয়াটাও একটা অজুহাত। ঠিক তাই। সোর্সগুলো পরিষ্কারভাবে জানাচ্ছে যে প্রস্তুতি কখনোই কাজ শুরু করার আগে পুরোপুরি সম্পন্ন হয় না। আপনি যদি রাস্তায় বেরোনোর আগে শহরের সব সিগন্যাল লাইট সবুজ হওয়ার জন্য অপেক্ষা করেন, তবে আপনি কখনোই গ্যারেজ থেকে গাড়ি বের করতে পারবেন না। অসাধারণ একটা উপমা এটা। সব লাইট তো আর একসাথে সবুজ হবে না। একদমই না। কাজ করার পথেই মানুষ প্রস্তুত হয়ে ওঠে। এখানে একটা চমৎকার মানসিক মডেল দেওয়া হয়েছে, প্রতিদিনের ধারাবাহিক কাজ। একজন মানুষের আসল প্রস্তুতি তার ডিগ্রি বা বড় কোনো প্ল্যানিংয়ে থাকে না, এটি থাকে তার প্রাত্যহিক রুটিনে। সময়ানুবর্তিতা এবং নির্ভরযোগ্যতার মতো ছোট অভ্যাসগুলোই আসল গেম চেঞ্জের। নির্ভরযোগ্যতা বা রিলায়াবিলিটি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে? মানে এর সাথে সফলতার সরাসরি সম্পর্ক কোথায়? নির্ভরযোগ্যতা হল কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার চূড়ান্ত রূপ। ধরুন, যখন কেউ কথা দিয়ে কথা রাখে, মিটিংয়ে ঠিক সময়ে উপস্থিত হয় এবং ছোট কাজগুলো পূর্ণ মনোযোগের সাথে করে, তখন সে তার চারপাশের মানুষের কাছে একটা সিগন্যাল পাঠায়। হ্যাঁ, মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করে। ঠিক, মানুষ স্বভাবতই এমন কাউকে বিশ্বাস করতে চায় যার উপর নির্ভর করা যায়। এই ছোট ছোট নির্ভরযোগ্য আচরণগুলো কম্পাউন্ডিং ইন্টারেস্টের মতো কাজ করে। একসময় এই বিশ্বাসযোগ্যতাই বড় সুযোগের দরজা খুলে দেয়, কারণ পৃথিবীর ট্যালেন্টের চেয়ে ধারাবাহিকভাবে কাজ করতে পারা মানুষকে বেশি পুরস্কৃত করে। তার মানে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত এবং কাজগুলোই আমাদের ভবিষ্যতের মূল ভিত্তি তৈরি করে দিচ্ছে। কিন্তু এই ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে একটা বিশাল বাধা হল আমাদের চারপাশের পরিবেশ। প্রতিদিন সঠিক কাজগুলো করার মানসিকতা তৈরি হওয়ার পর দেখতে হবে চারপাশের মানুষগুলো সেই কাজগুলোকে সাপোর্ট করছে কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হ্যাঁ, কারণ ধরুন একটা বিশাল সম্ভাবনাময় বটগাছকে যদি ছোট একটা টবে লাগিয়ে রাখা হয়, তবে তার শেকড় কিন্তু আর বাড়ে না। গাছটির ভেতরে বিশাল মহীরুহ হওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ওই ছোট পরিবেশের কারণে সেটি বামন হয়ে থেকে যায়। আমাদের চারপাশের সামাজিক বৃত্ত কি সত্যি আমাদের মানসিকতাকে এতটা নিয়ন্ত্রণ করে? করে, এবং এর একটা খুব গভীর স্নায়ুবিক ব্যাখ্যা রয়েছে।
আমাদের মস্তিষ্কে মিরর নিউরন নামে একটা বিশেষ কোষ আছে যা আমাদের চারপাশের মানুষদের আচরণ, আবেগ এবং অভ্যাসগুলো অবচেতনভাবে নকল করতে বাধ্য করে। মানে আমরা না চাইলে অন্যদের কপি করি। একদম। আদিম যুগে মানুষ যখন দলবদ্ধভাবে বাস করত তখন দলের অন্যদের সাথে মানিয়ে চলাটা ছিল বেঁচে থাকার জন্য অপরিহার্য। দলের কেউ ভয় পেলে বাকিরাও ভয় পেত। আজও আমাদের মস্তিষ্ক সেই গোষ্ঠীগত প্রবৃত্তি নিয়েই কাজ করে। বুঝতে পারছি। যদি কোনো ব্যক্তির আশেপাশে এমন মানুষ থাকে যারা সবসময় অভিযোগ করে, যারা নতুন কিছু করার ঝুঁকি নিতে চায় না বা আত্মতুষ্টিতে ভোগে, তবে ওই ব্যক্তির মিরর নিউরনগুলো সেই স্থবিরতাকেই স্বাভাবিক হিসেবে ধরে নেবে। বইটিতে একটা অত্যন্ত কঠোর কিন্তু সত্য কথা বলা হয়েছে। কেউ যদি তার গ্রুপের সবচেয়ে বুদ্ধিমান বা সফল ব্যক্তি হয় তবে সে আসলে ভুল গ্রুপে আছে। এই ধারণাটি তো আমাদের প্রচলিত সামাজিক কাঠামোর মূলে আঘাত করে। কারণ আমরা তো সাধারণত এমন মানুষদের সাথেই থাকতে পছন্দ করি যাদের সাথে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, যারা আমাদের চেয়ে একটু কম বোঝে, যাতে আমাদের ইগো হার্ট না হয়। ঠিক বলেছেন। কিন্তু এখানে বলা হচ্ছে এমন মানুষদের সাথে থাকতে হবে যারা চ্যালেঞ্জ করে, যারা নিজেদের লক্ষ্য নিয়ে সচেতন। কিন্তু বাস্তব জগতে এই ক্ষতিকর বা স্থবির সম্পর্কগুলোকে ছেঁটে ফেলা তো খুব সহজ নয়। আমরা কিভাবে বুঝব কোন সম্পর্কগুলো আমাদের উন্নতির পথে বাধা? এটি বোঝার একটা খুব সহজ উপায় আছে। ধরুন, যখন কোনো নতুন আইডিয়া বা স্বপ্নের কথা আপনি শেয়ার করছেন, তখন অপরদিকের মানুষটির প্রতিক্রিয়া লক্ষ্য করবেন। আচ্ছা। তারা কি সেই আইডিয়াটিকে কিভাবে সফল করা যায় তা নিয়ে উৎসাহ দিচ্ছে, নাকি কেন এটি কাজ করবে না তার ১০০টি কারণ দাঁড় করাচ্ছে? যদি দ্বিতীয়টি হয় তবে তারা মূলত তাদের নিজেদের ভয়ের প্রজেকশন বা প্রতিফলন ঘটাচ্ছে আপনার ওপর। এখানেই আত্মতুষ্টি বা কমপ্লেসেন্সির বিষয়টি আসে। মানে তারা নিজেরা এগোতে চায় না বলে আপনাকেও আটকাতে চায়? একদম। আত্মতুষ্টি হল এমন একটা নীরব ব্যাধি যা খুব ধীরে ধীরে মানুষের উন্নতি করার আকাঙ্ক্ষাকে মেরে ফেলে, আর এই জায়গা থেকেই নিজের সীমানা বা বাউন্ডারি সেট করার প্রয়োজনীয়তা তৈরি হয়। আর বাউন্ডারি সেট করার কথা উঠলেই না বলার শক্তির বিষয়টি চলে আসে। আমাদের সমাজে না বলাটাকে সাধারণত এক ধরনের নেতিবাচক আচরণ বা অভদ্রতা হিসেবে দেখা হয়। অনেকেই ভাবেন না বলা মানে হয়তো অন্যকে ছোট করা বা সম্পর্ক নষ্ট করা। হ্যাঁ, এই ভয়টা সবারই থাকে। কিন্তু বইটির মতে অপ্রয়োজনীয় কাজ এবং ভুল মানুষদের না বলার ক্ষমতা কিভাবে ফোকাস ধরে রাখতে সাহায্য করে। মনস্তাত্ত্বিক দিক থেকে মানুষ স্বভাবতই পিপল প্লিজার বা অন্যদের খুশি করতে চায়। কারণ ওই যে একটু আগে বললাম, সমাজ থেকে বাদ পড়ার একটা আদিম ভয় আমাদের ভেতরে কাজ করে। এক ঘরে হওয়ার ভয়। ঠিক। কিন্তু না বলা কোনো দুর্বলতা বা অভদ্রতা নয়। এটি নিজের উদ্দেশ্য, সময় এবং কগনিটিভ ব্যান্ডউইথ বা মানসিক শক্তি রক্ষা করার একটা অত্যন্ত শক্তিশালী কৌশল। মানুষের প্রতিদিনের মনোযোগের একটা নির্দিষ্ট সীমা আছে। এনার্জি তো আনলিমিটেড না। একদমই না। যখন কেউ অন্যের অযৌক্তিক আবদার বা এমন কোনো আড্ডায় হ্যাঁ বলছে যার কোনো মূল্য নেই, সে মূলত তার নিজের লক্ষ্যের প্রতি না বলছে। স্টিভ হার্ভের দর্শন অনুযায়ী না বলা হল নিজের অধিকারগুলোকে সম্মান করা, নিজের ভিশনের প্রতি বিশ্বস্ত থাকার জন্য চারপাশের অপ্রাসঙ্গিক কোলাহলকে না বলতে পারাটা চূড়ান্ত সাহসিকতার পরিচয়। সত্যি খুব পাওয়ারফুল একটা কথা। যখন কেউ এই সাহসিকতা দেখায়, নিজের কমফোর্ট জোন ভাঙে, ধারাবাহিকতা ধরে রাখে এবং সঠিক মানুষদের নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে, তখন সে স্বাভাবিকভাবেই সফলতার চূড়ার দিকে এগিয়ে যায়। কিন্তু চূড়ায় পৌঁছানোর পর এক নতুন সংকটের সৃষ্টি হয়। হ্যাঁ, এক ধরনের শূন্যতা কাজ করে। একদম। সফলতার আসল উদ্দেশ্য কি? শুধু টাকা, গাড়ি বা সামাজিক স্ট্যাটাস অর্জন করাই কি চূড়ান্ত গন্তব্য? কারণ অনেকেই আছেন যারা এই সব কিছু অর্জন করার পরও ভেতরে এক ধরনের তীব্র শূন্যতা অনুভব করেন। মনে হয় যেন পাহাড়ের চূড়ায় ওঠার পর সেটিকে একদম ফাঁকা আবিষ্কার করা হলো। এ শূন্যতার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জানলে অবাক হতে হয়। শুধু টাকা বা স্ট্যাটাস অর্জন করাটা মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে। ডোপামিন হল লক্ষ্যের দিকে ছুটে যাওয়ার হরমোন। আচ্ছা। কিন্তু লক্ষ্য অর্জিত হয়ে যাওয়ার পর ডোপামিনের মাত্রা দ্রুত কমে যায়, আর তখনই সেই শূন্যতা ভর করে। দীর্ঘমেয়াদী তৃপ্তির জন্য মানুষের প্রয়োজন অক্সিটোসিন এবং সেরোটোনিনের মতো হরমোন, যা আসে অন্যের সাথে অর্থপূর্ণ সম্পর্ক তৈরি এবং অন্যকে সাহায্য করার মাধ্যমে। মানে শুধু নিজের জন্য করলে শান্তি আসবে না।
ঠিক তাই, বৃহত্তর উদ্দেশ্য ছাড়া সফলতা হলো এমন একটি ইমারত যার কোনো শক্ত ভিত্তি নেই। বইটিতে অত্যন্ত জোরালোভাবে বলা হয়েছে যে প্রকৃত বিজয় কখনোই শুধু নিজের ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা হয় না, এটি মাপা হয় মানুষের জীবন পরিবর্তনের মাধ্যমে। অর্থ বা খেতাব একদিন মুছে যেতে পারে, কিন্তু মানুষের মনে তৈরি করা ইতিবাচক প্রভাব চিরকাল থেকে যায়। কিন্তু এই জায়গাটিতে আমি একটু বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে চাই। এটা শুনতে হয়তো খুব চমৎকার শোনায়, কিন্তু যখন একজন সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে বিল পরিশোধ করা, সংসার চালানো বা কেরিয়ার টিকিয়ে রাখার মতো বাস্তব চাপ থাকে, তখন সে কিভাবে এই পারপাস বা উদ্দেশ্য নিয়ে ভাববে? এটা খুব প্র্যাকটিক্যাল একটা চিন্তা। হ্যাঁ, কারণ যখন মাস শেষে টিকে থাকাটাই একটা বড় সংগ্রাম, তখন অন্যের জীবন পরিবর্তনের মতো বড় বড় কথা কি শুধুই বিলাসী চিন্তা নয়? এটি খুবই যৌক্তিক প্রশ্ন। পারপাস বা উদ্দেশ্য বলতে আমরা সবসময় বড় কোনো চ্যারিটি বা রাতারাতি পৃথিবী বদলে ফেলার মতো বিশাল কিছুকে কল্পনা করি। কিন্তু সত্য হল, উদ্দেশ্য এত বড় কোনো ইভেন্ট নয়। এটি লুকিয়ে থাকে প্রতিদিনের ছোট ছোট ইন্টারঅ্যাকশন বা কথোপকথনের মধ্যে। যেমন ধরুন, একজন ব্যক্তি যখন তার কাজের জায়গায় একজন নতুন সহকর্মীকে কাজটা বুঝতে সাহায্য করেন, বা যখন একজন দোকানি তার ক্রেতার সাথে হাসি মুখে কথা বলেন, তখন সেটাই তার পারপাস হয়ে দাঁড়ায়। উদ্দেশ্য মানে হল নিজের অবস্থান থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে অন্যের জন্য কোনোভাবে সহায়ক হওয়া। তার মানে প্রতিদিনের সাধারণ কাজের ভেতরেও পারপাস থাকতে পারে। একদম। যখন কেউ তার নিজের কাজে সৎ থাকে এবং সেই কাজের মাধ্যমে অন্যের জীবনে একটু হলেও স্বস্তি আনে, তখন সে মূলত একটা বড় লিগেসি তৈরি করছে। নিজের সফলতার মাধ্যমে অন্যের জন্য পথ তৈরি করে দেওয়াটাই হল চূড়ান্ত সার্থকতা। দারুণ বলেছেন। তার মানে পারপাস হলো প্রতিদিনের কাজের একটা বাই প্রোডাক্ট, যা আমাদের সচেতন সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়। আজকের এই সম্পূর্ণ আলোচনা থেকে আমরা বেশ কিছু গভীর মনস্তাত্ত্বিক এবং ব্যবহারিক কৌশল ডিকোড করতে পেরেছি। হ্যাঁ, অনেকগুলো বিষয় উঠে এসেছে। আমরা বুঝতে পারলাম যে আমাদের মস্তিষ্ক কিভাবে আরাম খোঁজার মাধ্যমে আমাদের বোকা বানায়, এবং কিভাবে আমি চেষ্টা করব বলার মাধ্যমে সেই মস্তিষ্ককেই হ্যাক করা যায়। আমরা দেখলাম যে ভয়কে দূর করার জন্য অপেক্ষা না করে কাজ করার মাধ্যমেই ভয়কে তথ্য সংগ্রহে রূপান্তর করতে হয়, নিখুঁত প্রস্তুতির মরীচিকার পেছনে না ছুটে নির্ভরযোগ্যতা এবং প্রতিদিনের ধারাবাহিক কাজই হল আসল গেম চেঞ্জার। এবং একই সাথে মিরর নিউরনের প্রভাবের কথা মাথায় রেখে আমাদের চারপাশের পরিবেশ এবং মানুষগুলোকে নিখুঁতভাবে ফিল্টার করাটা কতটা জরুরি তাও উঠে এসেছে। সঠিক জায়গায় না বলার ক্ষমতা এবং দিন শেষে নিজের অর্জনগুলোকে এমন একটা উদ্দেশ্যের সাথে যুক্ত করা যা সমাজের কাজে লাগে, এই সবগুলো উপাদান মিলেই মূলত সেই অপ্রতিরোধ্য মানসিকতা তৈরি করে। একদমই তাই। আজকের এই আলোচনার শেষে একটা চিন্তা সামনে রেখে যাওয়া যেতে পারে। মানুষ তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাগুলোকে সাধারণত একটা শেষ সীমানা বা ডেড এন্ড হিসাবে দেখে। সেই চরম হতাশার মুহূর্তগুলোতে মনে হয় যেন সবকিছু শেষ। সবাই সেটাই ভাবে। কিন্তু একবার ভেবে দেখা যেতে পারে, যদি সেই ব্যর্থতাগুলোকে ধ্বংসস্তূপ হিসাবে না দেখে ভবিষ্যতের সফলতার জন্য একটা বাধ্যতামূলক ট্রেনিং মডিউল হিসেবে দেখা হয়, তবে দৃষ্টিভঙ্গি কতটা বদলে যায়। যদি সেই অন্ধকার সময়টি মূলত সেই ভিত্তিপ্রস্তর হয় যার উপর দাঁড়িয়ে একদিন অন্যকে অনুপ্রাণিত করার গল্পটি লেখা হবে, হয়তো সেই চরম বিপদের মুহূর্তগুলোতেই জন্ম নেয় এমন এক মানসিকতা যা শুধু আর অ্যালার্মের স্নুজ বোতাম চাপে না, বরং সম্পূর্ণ নতুন একটা সকালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করার দায়িত্বটি এখন শ্রোতাদের হাতেই থাকল। নতুন কোনো বিষয় নিয়ে এমন বিস্তারিত বিশ্লেষণে আবার কথা হবে।